আচ্ছা, আমরা কণিকের অলরেডি 4টা ক্লাস করেছি। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি উপবৃত্ত সম্পর্কে। আজকে আমরা প্রথমে উপবৃত্ত সম্পর্কে যে কয়টা জিনিস, মানে কয়েকটা টপিকস আছে উপবৃত্ত সম্পর্কে যেগুলো জানা হয়নি, সেগুলো প্রথমে জানবো, তারপর উপবৃত্ত রিলেটেড প্রবলেম সলভ করবো। আচ্ছা, উপবৃত্ত রিলেটেড যে জিনিসটা আমরা জানি নাই এখন পর্যন্ত, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। আচ্ছা, উৎকেন্দ্রিকতা কি? উৎকেন্দ্রিকতা আমরা জানি যে কোন একটা যদি কণিক হয়, সে কণিকের আহ, সেই কণিকটা কিভাবে গঠিত হয়? একটা স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু হতে একটা নির্দিষ্ট রেখার দূরত্ব, যেটাকে আমরা কি বলি? প্রথম থেকে পড়ে আসছি এসপি ডিভাইডেড বাই পিএম। এসপি ডিভাইডেড বাই পিএম। এসপি ডিভাইডেড বাই পিএম এর অনুপাত কি? ই। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ই। তো উপবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা সবসময় আমরা ধরছি 1, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি হয়? উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তে উৎকেন্দ্রিকতা 1-এর থেকে ছোট হয়। উপবৃত্তের ক্ষেত্রে 1-এর থেকে ছোট। পরাবৃত্তের ই হচ্ছে 1-এর সমান। আবার মনে করাই দিই, উপবৃত্তের হচ্ছে 1-এর থেকে ছোট। আর অধিবৃত্তের হচ্ছে 1-এর থেকে বড়, 1-এর থেকে বড়। তো এখানে আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা উপবৃত্ত নিয়ে আলোচনা করছি। তো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা তোমার এটার ক্ষেত্রে, এটা দেখো তো, এই উপবৃত্তটা সমীকরণ যদি আমরা লিখতে চাই, উপবৃত্তটা সমীকরণ কি হবে? উপবৃত্তটা সমীকরণ হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই উপবৃত্তের এইচ গ্রেটার দেন বি আমরা দেখে বুঝতে পারছি, এইচ গ্রেটার দেন বি, কারণ উপবৃত্তটার বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি। তো কোন একটা উপবৃত্তের বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর হলে, অর্থাৎ এইচ গ্রেটার দেন বি হলে, সেই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। দেখো, যেটা বড় সেটা থাকবে নিচে, যেটা বড় সেটা থাকবে নিচে। এটা হলো উৎকেন্দ্রিকতা। তাহলে এইচ গ্রেটার দেন বি হলো উৎকেন্দ্রিকতা সূত্র কি? এইচ গ্রেটার দেন বি হলো উৎকেন্দ্রিকতা সূত্র, ই ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। এটা হচ্ছে এইচ গ্রেটার দেন বি শর্ত সাপেক্ষে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। এ কি? এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে এই যেটা, কি এটুকু হচ্ছে এ, আর এটুকু কি? এটুকু বি। এ আর বি এর পরিচয় হচ্ছে এখানে এটা। তো আমাদের এখানে সারাংশ হচ্ছে পড়ার, এইচ গ্রেটার দেন যদি বি হয়, তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। এখন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা আরেকটা সূত্র হচ্ছে, যদি এইচ লেস দেন বি হয়, যে উপবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ এইচ লেস দেন বি, এইচ লেস দেন বি হলে, এইচ লেস দেন বি হলো উৎকেন্দ্রিকতা এ ইকুয়ালস টু রুট ওভার, যেটা বড় সেটা থাকবে নিচে, 1 মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার। এই হলো উৎকেন্দ্রিকতা যখন এইচ লেস দেন বি। তাহলে আমাদের এখানে শুধুমাত্র দুইটা জিনিস মাথায় রাখা লাগবে: উৎকেন্দ্রিকতা যখন এইচ গ্রেটার দেন বি, আর উৎকেন্দ্রিকতা যখন এইচ লেস দেন বি। এইচ লেস দেন বি হলে উপবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল, এইচ গ্রেটার দেন বি হলে উপবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল। এই যে এটার ক্ষেত্রে তুমি যদি আঁকাইতা, তাহলে উপবৃত্তটা কেমন হতো বলো? এটার ক্ষেত্রে কেমন হতো? এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। সরি সরি, উল্টা বলছি। এটা হচ্ছে এক্স অক্ষ, ও সরি, ঠিকই তো বলছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। মাথা পাগল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা উৎকেন্দ্রিকতা সম্পর্কে জানলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, আমরা পড়বো উপকেন্দ্রিক লম্ব। এখন এই উপবৃত্তের উপকেন্দ্র কোথায়? এখানে একটা উপকেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র। এটা ধরলাম এস ড্যাশ, এটা ধরলাম এস। তাহলে উপকেন্দ্রগামী উপবৃত্ত, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে উপকেন্দ্রগামী এই লম্বটা। উপকেন্দ্রগামী এই লম্বটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই যে যদি এখানে দেখাই, সেটা হচ্ছে উপকেন্দ্রগামী লম্ব। আর এই পাশে এটা হচ্ছে উপকেন্দ্রগামী লম্ব।
তাহলে উপকেন্দ্রগামী লম্ব কি? উপকেন্দ্রগামী লম্ব হচ্ছে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা যায় সেটা হচ্ছে উপকেন্দ্রগামী লম্ব। আর উপকেন্দ্রগামী লম্ব এর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে চাই। পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রগামী লম্বের দৈর্ঘ্য নির্ণয় করছি। এখন আমরা দেখো গত যে ক্লাসটা করেছি সেখানে আমি এটা ডিটেলস করেছিলাম। এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত? কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব যদি ক্যালকুলেট করতে চাই, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এটুকু। এটুকু এর মান কি? এর মান হচ্ছে এ ই। এটা হচ্ছে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এটুকু। আর এই যে এটুকু কত ছিল মনে করে দেখো তো। এটুকু ছিল বি স্কয়ার ডিভাইডেড বাই এ। তো সেক্ষেত্রে আমরা জেনেছিলাম উপকেন্দ্রগামী লম্ব আছে তার প্রান্ত বিন্দু এটা হচ্ছে এ ই, আর এটা হচ্ছে বি স্কয়ার ডিভাইডেড বাই এ। আর এটুকু হচ্ছে এ ই মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ। আচ্ছা, তাহলে এই পাশেও এরকমই হবে। আমরা দেখেছিলাম, এগুলো আমরা পড়ছি, একটু খালি রিলেট করো। এটুকু কত ছিল? এটুকু হচ্ছে পরিমাণ এই ছিল। আর এটুকু কত? এটুকু দূরত্ব সেম, বি স্কয়ার ডিভাইডেড বাই এ ছিল। তাহলে এই বিন্দুটা কত ছিল? এই বিন্দুটা ছিল মাইনাস এ বি স্কয়ার ডিভাইডেড বাই এ। তাহলে এটা কত হবে? এটুকু কত? এটুকু হচ্ছে মাইনাস এ। তাহলে নিচে আসতেছে, তাহলে কত হবে? মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে মাইনাস এ মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ। এটা ছিল উপকেন্দ্রিক প্রান্ত বিন্দুদ্বয়, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়। এটা আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় ছিল এটা। তাহলে এখন আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই। উপকেন্দ্রিক লম্ব এর প্রান্ত বিন্দুদ্বয় আমরা অলরেডি নির্ণয় করছি। প্রান্ত বিন্দুদ্বয়, প্রান্ত বিন্দুদ্বয় এটা কি ছিল? প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ। এটা ছিল প্রান্ত বিন্দুদ্বয়। তাহলে উপকেন্দ্রিক লম্ব এর দৈর্ঘ্য কত হবে? দেখো এটুকু কত? এটুকু হচ্ছে বি স্কয়ার ডিভাইডেড বাই এ। তাহলে এটুকু কত? এটুকু বি স্কয়ার ডিভাইডেড বাই এ। তার মানে মোট হচ্ছে 2 বি স্কয়ার ডিভাইডেড বাই এ। এখন এটা আমরা কোনটার ক্ষেত্রে নির্ণয় করলাম? যখন এ ইজ গ্রেটার দেন বি। ওই যে এই পরাবৃত্তে এ ইজ গ্রেটার দেন বি না, এই পরাবৃত্তে এ ইজ গ্রেটার দেন বি হয় 2 বি স্কয়ার ডিভাইডেড বাই এ। অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 বি স্কয়ার ডিভাইডেড বাই এ। এটা কখন সত্য? যখন এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এ বড়, এ যদি বড় হয় তাহলে নিচে বসবে এ। বুঝতে পারছো? তাহলে যদি বি ইজ গ্রেটার দেন এ হয়, সেটা হয় কি? ওয়াই অক্ষের সমান্তরাল পরাবৃত্ত। অর্থাৎ বি ইজ গ্রেটার দেন এ। এটা যদি হয় বি ইজ গ্রেটার দেন এ কন্ডিশন হয়, তাহলে বি বড়, তাহলে বি হবে নিচে। তাহলে উপকেন্দ্রিক লম্ব এর দৈর্ঘ্য কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যখন বি ইজ লেস দেন এ তখন হবে 2 a স্কয়ার ডিভাইডেড বাই বি। আচ্ছা, এই ছিল আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য রিলেটেড বিষয়। আচ্ছা, এবার আমরা পরামিতিক সমীকরণ, উপবৃত্তের পরামিতিক সমীকরণ। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। এখন আমরা যদি এখানে এক্স ইকুয়ালস টু বসাই সাইন থিটা, সরি এক্স ইকুয়ালস টু বসাবো কস থিটা, এক্স ইকুয়ালস টু কস থিটা বসাবো। এক্স ইকুয়ালস টু কস থিটা আর ওয়াই এটা ইকুয়ালস টু বসে যদি সাইন থিটা, এখানে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই? তাহলে আমরা এখানে পাবো কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই, না এখানে আমরা বসাবো এক্স ইকুয়ালস টু এ কস থিটা, এক্স ইকুয়ালস টু এ কস থিটা বসাবো। লেট মানে ধরছি, ধরো এক্স ইকুয়ালস টু এ কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা, এটা ধরো। তাহলে এটা ধরার পর দেখো কি আসছে, এক্স এর জায়গায় এ কস থিটা বসালে এ স্কয়ার কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই এ স্কয়ার। ওয়াই এর জায়গায় যদি বি বসাও, বি সাইন থিটা বসাও তাহলে বি স্কয়ার সাইন স্কয়ার
থিটা ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি, বি স্কোয়ার কাটাকাটি। তাহলে আমরা যেটা পাচ্ছি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এর ভ্যালু কত? 1 ইকুয়ালস টু 1। অর্থাৎ আমরা x ইকুয়ালস টু a cos থিটা এবং y ইকুয়ালস টু b sin থিটা এটা যদি বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে। অর্থাৎ এই যে সমীকরণটাতে x ইকুয়ালস টু এটা এবং y ইকুয়ালস টু এটা বসালে সমীকরণটা কি হয়? সিদ্ধ হয়। তার মানে তোমার যদি এটা কি, তার মানে তোমার উপবৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু a cos থিটা এবং y ইকুয়ালস টু b sin থিটা। অর্থাৎ উপবৃত্তের পরামিতিক সমীকরণ x ইকুয়ালস টু a cos থিটা আর y ইকুয়ালস টু b sin থিটা। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের যে পরাবৃত্তটা, তোমার পরাবৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0 বিন্দুতে। যে পরাবৃত্তের কেন্দ্র 0 0 বিন্দুতে না, সেটার সমীকরণ কি হয়? সেটার সমীকরণ ধর আলফা বিটা বিন্দুতে। এটা হচ্ছে একটা পরাবৃত্ত, আমরা সাপোজ একটা পরাবৃত্ত আঁকছি এরকম, যেটার সাপোজ এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এখন আমরা উপবৃত্তটা আঁকবো, সেই উপবৃত্তটা তোমার উপবৃত্তের কেন্দ্রের মূল বিন্দুতে না, মানে উপবৃত্তটা আমরা আঁকলাম এখানে আঁকলাম উপবৃত্তটা। আচ্ছা, উপবৃত্তটাও এখানে। তাহলে উপবৃত্তের কেন্দ্রটা আমরা দেখছি এখানে 0 0 বিন্দু এইখানে, বাট উপবৃত্তের কেন্দ্র অন্য জায়গায়। এটা হচ্ছে 0 0 বিন্দু। 0 0 বিন্দু তো উপবৃত্তের কেন্দ্র না, উপবৃত্তের কেন্দ্র এইখানে। এটা হচ্ছে কি বিন্দু? আলফা বিটা বিন্দু। তাহলে আমরা বলছি উপবৃত্তের কেন্দ্র যদি 0 0 বিন্দুতে না হয়, তাহলে উপবৃত্তের সমীকরণ কি হয়? উপবৃত্তের সমীকরণ কি হয় বলো? x থেকে আলফা বিয়োগ, তারপর হোল স্কয়ার প্লাস ডিভাইডেড বাই a স্কয়ার, y থেকে বিটা বিয়োগ, তারপর স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা হয় উপবৃত্তের সমীকরণ। তো এটাকে আমরা কি ধরে নেব? এটাকে আমরা যদি এখানে a is greater than b হয়, তাহলে আমরা বা যে কোনো দুইটা সত্যি আমরা এটাকে ধরে নিতে পারি x মাইনাস আলফা ইকুয়ালস টু ক্যাপিটাল x, x মাইনাস আলফা ইকুয়ালস টু ক্যাপিটাল x, আর y মাইনাস বিটা ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল y। এটা আমরা ধরে নিতে পারি। এখন আমরা যদি এটা ধরে নেই, তাহলে এটা আসে কি? এটা হচ্ছে ক্যাপিটাল x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ক্যাপিটাল y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। অলরাইট, এখন আমরা বলছি যে আমরা সবগুলো ওগুলোর সাথে রিলেট করে নির্ণয় করব। অর্থাৎ আমরা এই উপবৃত্তের ক্ষেত্রে যে উপবৃত্তটা আমরা এখন লিখছি, যেটার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত না, সেই উপবৃত্তের ক্ষেত্রে, এই উপবৃত্তের ক্ষেত্রে তোমার কি আমরা কি নির্ণয় করতে চাচ্ছি? আমরা এখানে নির্ণয় করতে চাচ্ছি পরামিতিক সমীকরণ। এই উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক সমীকরণ কি হবে? আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু a cos আলফা। তাহলে এখানে x মানে কি? x মানে হচ্ছে x মাইনাস আলফা, x মাইনাস আলফা ইকুয়ালস টু a cos আলফা। তাহলে x ইকুয়ালস টু আলফা প্লাস a cos থিটা। সরি, এখানে আলফা দিচ্ছি কেন? এখানে হবে থিটা। তাহলে এটা হচ্ছে তোমার এর ক্ষেত্রে যে পরাবৃত্তের মূল বিন্দু কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত না, আলফা বিটা বিন্দুতে অবস্থিত, সেই পরাবৃত্তের ক্ষেত্রে পরামিতিক সমীকরণ। এখন ওয়াইটা কিভাবে বের করবো? y ইকুয়ালস টু বি সাইন থিটা। তাহলে y ক্যাপিটাল Y আমরা ধরে নিছি কি? y মাইনাস বিটা ইকুয়ালস টু তাহলে b সাইন থিটা। তাহলে y ইকুয়ালস টু বিটা প্লাস b সাইন থিটা। এটাই হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে পরামিতিক সমীকরণ ফর যে উপবৃত্তটা কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত নয়, যে উপবৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত নয়, সেই উপবৃত্তের জন্য পরামিতিক সমীকরণ। আমরা শুধুমাত্র মনে রাখবো কোনটা? আমরা শুধুমাত্র মনে রাখবো যেটার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত, আর বাদ বাকি সবগুলোকে যেভাবে আমরা কম্পেয়ার করবো, x মাইনাস আলফা কে ক্যাপিটাল x ধরে নেবো, y মাইনাস বিটা কে ক্যাপিটাল y ধরে নেবো, আর xy ইকুয়ালস টু ওই যে তোমার ক্যাপিটাল x আর ক্যাপিটাল y যখন ধরে নেবো, তখন সেটা নির্দেশ করবে ওটার মূল বিন্দু 0 0 বিন্দুতে অবস্থিত। বাট আমরা যখন লাস্ট ক্যালকুলেশন করবো, তখন ক্যাপিটাল x ইকুয়ালস টু এই যে স্মল x নিয়ে দিব। ক্যাপিটাল x ইকুয়ালস টু কি? x মাইনাস আলফা, এবং ক্যাপিটাল y ইকুয়ালস টু কি? y মাইনাস বিটা। এটাই। তাহলে আর কি বাকি থাকলো? আমাদের অলমোস্ট সব কনসেপ্টই শেষ।
আর উপবৃত্তের ক্ষেত্রফল আমি একটু দেখাই। এটা হচ্ছে উপবৃত্ত, সাপোজ এটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের এটুকু কত, এটুকু হচ্ছে এ, আর এটুকু কত, এটুকু হচ্ছে বি। তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই এ বি। বৃত্তের কি পাই আর স্কোয়ার, মানে এখানে আর, এখানেও আর, এখানেও আর, তো আর আর গুণ হয়ে আর স্কোয়ার হয়ে যায়। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে একটা এ আর একটা বি, তাই কি হচ্ছে না, স্কোয়ার হচ্ছে না। এ আর বি সমান বৃত্তের ক্ষেত্রে, তাহলে ক্ষেত্রফল পাই এ বি, এটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল। x স্কোয়ার ডিভাইডেড বাই 25 প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই m ইকুয়ালস টু 1 উপবৃত্তটি 4-6 বিন্দু দিয়ে অতিক্রম করলে উৎকেন্দ্রিকতা কত? আচ্ছা, এই উপবৃত্তটা 4-6 বিন্দু দিয়ে অতিক্রম করে। যেহেতু 4-6 বিন্দু দিয়ে উপবৃত্তটা অতিক্রম করে, তাহলে 4-6 বিন্দু কি করবে, 4-6 বিন্দুটা এই উপবৃত্তকে সিদ্ধ করবে। তার মানে x এর জায়গায় আমরা বসাই দিতে পারি 4 এরপর স্কোয়ার ডিভাইডেড বাই 25 প্লাস 6 এরপর স্কোয়ার ডিভাইডেড বাই m ইকুয়ালস টু কত, 1। অলরাইট, তাহলে 16 ডিভাইডেড বাই 25 প্লাস 36 ডিভাইডেড বাই m ইকুয়ালস টু কত, 1। তাহলে m এর মান আমরা নির্ণয় করছি 36 ডিভাইডেড বাই m, তাহলে 1 মাইনাস 16 ডিভাইডেড বাই 25, তাহলে 36 ডিভাইডেড বাই m, এটা ইকুয়ালস টু 25 মাইনাস 16 মানে 9 ডিভাইডেড বাই 25। অলরাইট, এই যে 3 3 9, 4 9 27, তাহলে এখানে 1, 4 9 36, এখানে 4, তাহলে তুমি m ইকুয়ালস টু 4 পজিশন কত, 100, m ইকুয়ালস টু পাচ্ছ কত, 100। এখানে ক্যালকুলেশন করে m ইকুয়ালস টু আমরা 100 পাচ্ছি। এখন আসো, এখানে m এর মান যদি 100 তুমি বসে দাও, তাহলে ইকুয়েশনটা পাচ্ছ x স্কয়ার ডিভাইডেড বাই 25 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু কত, 1। তার মানে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটার সাথে যদি কম্পেয়ার করো, আচ্ছা এটাকে আরেক লাইন আমি বর্ধিত করি যাতে বুঝতে সুবিধা, x স্কয়ার ডিভাইডেড বাই 5 এর পুরো স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 10 এর পুরো স্কয়ার মানে 100 ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা a ইকুয়ালস টু পাচ্ছি কত, 5, আর b ইকুয়ালস টু পাচ্ছি কত, b ইকুয়ালস টু পাচ্ছি 10। এখন আমাদের বলেছে উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা কত। আচ্ছা, তাহলে উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা সূত্র কি, ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার অথবা b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি b ইজ গ্রেটার দেন a, যেহেতু b ইজ গ্রেটার দেন a, b যদি a থেকে বড় হয় তাহলে কি হয় বলতো, উপরে থাকে a আর নিচে থাকে b, দুইটার উপর কি স্কয়ার, a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। তাহলে 1 মাইনাস a এর ভ্যালু কত, 5, 5 এর স্কয়ার দিলে 25, 100 100 10 এর স্কয়ার দিলে 100, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো 100 মাইনাস 25 মানে 75 ডিভাইডেড বাই 100, 75 ডিভাইডেড বাই 100 রুট ওভার। তাহলে এটাকে যদি ইয়ে করো, তাহলে 3 25 75, 4 25 100, তাহলে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোনটি অ্যান্সার, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, বি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। অলরাইট, বলেছে এই যে এই উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটা সেটা নির্ণয় করতে বলেছে। উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র কি ছিল বলতো, উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক এই সূত্র ছিল, যদি a ইজ গ্রেটার দেন b হয়, যদি a ইজ গ্রেটার দেন b হয়, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল প্লাস মাইনাস a 0, আর যদি এটা হয় b ইজ গ্রেটার দেন a, এইটা যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল 0 প্লাস মাইনাস b। এখন আমাদের এখানে আগে দেখতে হবে a ইজ গ্রেটার দেন b না b ইজ গ্রেটার দেন a। এখানে তুমি দেখো এটা 169, কার পরিষ্কার দিলে 169 হয়, 13 পরিষ্কার দিলে, আর এখানে আছে 144, কার পরিষ্কার দিলে 144 হয়, 12 পরিষ্কার দিলে। তার মানে a ইকুয়ালস টু কত, 13, b ইকুয়ালস টু 12। তাহলে আমরা a আর b এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে কোনটা বড়, এখানে যেহেতু a ইজ গ্রেটার দেন b, a ইজ গ্রেটার দেন b, সেই ক্ষেত্রে আমাদের কোনটা হবে, এইটা হবে অ্যান্সার। তাহলে এটা বের করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এটা আমরা বের করতে চাই তাহলে শুধুমাত্র a এর মান জানলে হবে না, e উৎকেন্দ্রিকতার মানও জানা লাগবে, এখানে e এর মানও জানা লাগবে। তাহলে উৎকেন্দ্রিকতা e ইকুয়ালস টু কত, e ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস a ইজ গ্রেটার দেন যেহেতু b তাই a থাকবে নিচে, তাহলে b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। অলরাইট, তাহলে 1 মাইনাস b কত, 12 স্কয়ার দিলে 144,
169, এটা ক্যালকুলেশন করো, 169 মাইনাস 144, তাহলে উপর হচ্ছে 25 আর নিচে হচ্ছে 169, তাহলে 25 উপর রুট ওভার দিলে হয় 5 আর নিচে কত, নিচে হচ্ছে 13, নিচে হচ্ছে 13, 5 ডিভাইডেড বাই 13। অলরাইট, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা 5 ডিভাইডেড বাই 13। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটা হবে, যেহেতু আমাদের স্যাটিসফাই করছে এই কন্ডিশনটা a ইজ গ্রেটার দেন b, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস a0। তাইলে প্লাস মাইনাস a এর মান কত, a এর মান হচ্ছে 13, e 5 ডিভাইডেড বাই 13 0, তাহলে 13 কেটে গেল, তাহলে প্লাস মাইনাস 5 0, তাহলে অ্যান্সার কোনটা, প্লাস মাইনাস 5 0, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। উপবৃত্তের উপকেন্দ্রিক স্থানাঙ্ক প্লাস মাইনাস 5 0। এটা বলেছে যে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কোনটা, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কোনটা। এখন উপকেন্দ্রিক লম্ব এটার সূত্র কি আমরা জানি, এই মাত্রই বললাম। উপকেন্দ্রিক লম্বের সূত্র কি, উপকেন্দ্রিক লম্বের সূত্র হচ্ছে 2b² ডিভাইডেড বাই a, যখন যখন a ইজ গ্রেটার দেন b, যেটা বড় সেটা সবসময় কি থাকবে, নিচে থাকবে। যখন a ইজ গ্রেটার দেন b তখন 2b² ডিভাইডেড বাই a, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। আর যখন b ইজ গ্রেটার দেন a, তখন যখন b ইজ গ্রেটার দেন a এটা সত্য হবে, তখন উপকেন্দ্রিক লম্ব কত হবে, 2a² ডিভাইডেড বাই b, যেটা বড় সেটা নিচে থাকবে। তাহলে প্রথমে আমাদের ফাইন্ড করতে হবে এখানে a কত আর b কত। তাহলে এখানে দেখো 16, x² ডিভাইডেড বাই 16, তাহলে a এর পুরো স্কয়ার, x² ডিভাইডেড বাই a স্কয়ার, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো x² ডিভাইডেড বাই 4 এর পুরো স্কয়ার প্লাস y² ডিভাইডেড বাই 36, মানে 6 এর উপর স্কয়ার ইকুয়ালস টু 1। তার মানে আমরা এখানে a ইকুয়ালস টু পাই কত 4, b ইকুয়ালস টু পাই 6। আচ্ছা, তাহলে আমরা এখানে a আর b এর ভ্যালু পেয়ে গেছি। এখন a আর b এটা যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি বলতো, b ইজ গ্রেটার দেন a, b ইজ গ্রেটার দেন a। তাহলে b ইজ গ্রেটার দেন যদি a হয় তাহলে কোন সূত্রটা প্রযোজ্য হবে, এটা প্রযোজ্য হবে। তাহলে 2 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4 এর পুরো স্কয়ার ডিভাইডেড বাই b এর ভ্যালু হচ্ছে 6। তাহলে 4 এর পুরো স্কয়ার দিলে 16, 16 দুগুণ 32 ডিভাইডেড বাই 16 দুগুণ 32 ডিভাইডেড বাই 6, 32 ডিভাইডেড বাই 6। তার মানে 2 দ্বারা যদি কাটো তাহলে 16 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত, বি নাম্বার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। 6 নাম্বার কি বলেছে, উপবৃত্তের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কথা মনে আছে, আরেকবার মনে করাই দিই। দেখো নিয়ামক রেখা উপবৃত্তের ক্ষেত্রে ধরো এটা একটা, এটা হচ্ছে একটা নিয়ামক রেখা, এটা হচ্ছে আরেকটা নিয়ামক রেখা, দুইটা নিয়ামক রেখা। এখন কি বলেছে, উপবৃত্তের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে এই যে কি বলেছি, কেন্দ্র থেকে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, এটা কত হয় বলতো, এটা হচ্ছে a, এটা হচ্ছে a ডিভাইডেড বাই e, এবং এটাও সেম, এটাও কত, এটাও হচ্ছে a ডিভাইডেড বাই e, এটাও a ডিভাইডেড বাই e। তাহলে নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের এইটা নির্ণয় করতে বলছে। নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a ডিভাইডেড বাই e। এখন এটা কখন সত্য, যখন a ইজ গ্রেটার দেন b হয়। আমরা এই স্কেচটা দেখছি কিসের, এই স্কেচটা দেখছি a ইজ গ্রেটার দেন b। তাহলে b ইজ গ্রেটার দেন a হলে কি হবে, b ইজ গ্রেটার দেন a হলে আমরা দেখেছি 2b ডিভাইডেড বাই e হবে নিয়ামক রেখাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা আগে দেখবো a ইজ গ্রেটার দেন b না b ইজ গ্রেটার দেন a। এখানে আছে 30, এখানে আছে 40, তাহলে আমরা তো দেখে বুঝতে পারছি এখানে a হচ্ছে √30 আর b হচ্ছে √14। আচ্ছা, তাহলে অবশ্যই a ইজ গ্রেটার দেন b, a b এর থেকে বড়। আচ্ছা, তাহলে এখানে আমাদের a যদি b এর থেকে বড় হয় তাহলে কোন সূত্রটা প্রযোজ্য, এইটা, এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। তাহলে এখানে আমাদের e নির্ণয় করা লাগবে। তাহলে e নির্ণয় করতে আসো, e নির্ণয় করতে হলে কি হবে, e ইকুয়ালস টু √1 মাইনাস a ইজ গ্রেটার দেন b হলে a নিচে b উপরে, b স্কয়ার মানে 14, নিচে কত 30, সবসময় নিচে বড়টা।
তাহলে এটা যদি ক্যালকুলেশন করো 30 মাইনাস 14, তাহলে থাকে উপরে 16 ডিভাইডেড বাই 30 রুট ওভার, তাহলে রুট ওভার 16 ডিভাইডেড বাই 30, তাহলে 4 ডিভাইডেড বাই রুট ওভার 30। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা এর মান। তাহলে এখানে আমরা নির্ণয় করতে চাচ্ছি ও নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে 2 এর ভ্যালু কত, রুট ওভার 30, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4 ডিভাইডেড বাই রুট ওভার 30। তাহলে ক্যালকুলেশন করো 2 ইন্টু রুট ওভার 30 উপর উল্টে গেলে রুট ওভার 30 গুণ হয়ে 30 ডিভাইডেড বাই 4, এটা কেটে গেল 2, তাহলে 15। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম অ্যান্সার সি। কি বলেছে এত উপবৃত্তটির বৃহৎ-অক্ষ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত। আচ্ছা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য মনে আছে? বৃহৎ অক্ষ কোনটা, ক্ষুদ্র অক্ষ কোনটা? এই যে এই উপবৃত্তের ক্ষেত্রে যে উপবৃত্তের এ ইজ গ্রেটার দেন বি, যে উপবৃত্তের এ ইজ গ্রেটার দেন বি, আমরা এই উপবৃত্তর যেটা আঁকাইছি সেটা কি এ ইজ গ্রেটার দেন বি, অবশ্যই সঠিক, তাই কিনা? তাহলে যে উপবৃত্তের এ ইজ গ্রেটার দেন বি সেটার ক্ষেত্রে বৃহৎ অক্ষ হচ্ছে এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এটুকু হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, আর এটুকু হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা যদি নির্ণয় করতে চাই, এখান থেকে এটুকু দূরত্ব কত, এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে এ, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, এবং এখান থেকে এটুকু দূরত্ব কত, বি, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। পুরো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? পুরো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, এসব ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, আর এটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। তাহলে আমার a আর b এর মান নির্ণয় করলে তো হয়ে যাচ্ছে এখানে প্রবলেম সলভ। আমাদের বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে বৃহৎ অক্ষ এর দৈর্ঘ্য কত হবে? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য a is greater than b, এটা যদি সঠিক হয় তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। এটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে কি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য a is greater than b হলে। বাট b is greater than যদি a, এটা সত্য হয়, b is greater than a এটা যদি সত্য হয়, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a, তাই কিনা? দেখিয়েছিলাম ডিটেলস। তাহলে আগে আমাদের দেখতে হবে a আর b এখানে কোনটা বড়। এখানে এটা আদর্শ আকৃতিতে নাই, পরাবৃত্তটা আছে কি? পরাবৃত্তটা দেখো আছে কি অবস্থায়, পরাবৃত্তটা আছে 4x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2। এটাকে আদর্শ আকৃতি পরাবৃত্ত বলছো, উপবৃত্ত, এটাকে আদর্শ আকৃতিতে নিতে হবে। আচ্ছা, আদর্শ আকৃতিতে কিভাবে নেওয়া যায়? এর পাশে সবসময় কি থাকে, 1 থাকে। তাহলে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে 2x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত, 1। আচ্ছা, তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2 লেখা যা, তাহলে 2 উল্টে গিয়ে তো 2x স্কয়ার হবে, ডিভাইডেড বাই y স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1, এটা লেখা যায়। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 এরপর স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 2 এরপর স্কয়ার ইকুয়ালস টু কত, 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 আর b এটা ইকুয়ালস টু রুট ওভার 2। অলরাইট, তাহলে a ইকুয়ালস টু রুট ওভার 2, b 1 ডিভাইডেড রুট ওভার 2, b ইকুয়ালস টু শুধু রুট ওভার 2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি b ইজ গ্রেটার দেন a, তার মানে আমাদের এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, 2b আর 2a। আমাদের 2b আর 2a এই দুইটার মান তো নির্ণয় করা অলরেডি হয়ে গেছে, মানে a আর b এর মান নির্ণয় করেছে। তাহলে বৃহৎ 2b, তাহলে 2b নির্ণয় করলে 2 ইন্টু b এর মান কত, রুট ওভার 2। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2 রুট 2 এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার 2, তাহলে অ্যান্সার আসে শুধুমাত্র রুট ওভার 2। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার, 2 রুট 2 হচ্ছে বৃহৎ অক্ষ এবং রুট ওভার 2 হচ্ছে ক্ষুদ্র অক্ষ। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আশা করি বুঝতে পারছো। উৎকেন্দ্রিক কোণ কি? আমরা পোলার সমীকরণ, যেটা ছিল পরামিতিক সমীকরণ, সেখান থেকে জেনেছি x ইকুয়ালস টু a cos থিটা এবং y ইকুয়ালস টু b sin থিটা। তো এই যে থিটাটাই আসলে উৎকেন্দ্রিক কোণ। এই থিটাটাই আসলে কি উৎকেন্দ্রিক কোণ। তো থিটাটা আমরা নির্ণয় করলে উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এটা দাও তুমি 1 নং সমীকরণ, এটা দাও 2 নং সমীকরণ। তাহলে এখন তুমি যদি 2 ডিভাইডেড বাই 1 করো, 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই যদি 1 করো তাহলে b sin থিটা ডিভাইডেড বাই a cos থিটা ইকুয়ালস টু y ডিভাইডেড বাই x। তাহলে b ডিভাইডেড বাই a sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মানে কি tan থিটা ইকুয়ালস টু y ডিভাইডেড বাই x
তাহলে tan থিটা এটা ইকুয়ালস টু ay ডিভাইডেড বাই bx, ay ডিভাইডেড বাই bx। তাহলে উৎকেন্দ্রিক কোণ থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ay ডিভাইডেড বাই bx। এটাই হচ্ছে উৎকেন্দ্রিক কোণের সূত্র। অলরাইট, উপবৃত্তের আর একটা টপিকস বাকি আছে, সেটা হচ্ছে SP ইকুয়ালস টু PM সংক্রান্ত। আচ্ছা, এই জিনিসটা কি আমরা দেখি। এটা অলরেডি আমরা পরাবৃত্তে একবার পড়ছি, তো আরেকবার দেখি। মনে করি এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা স্থির বিন্দু S, এটা হচ্ছে একটা স্থির বিন্দু S অফ আলফা বিটা। এটা হচ্ছে S বিন্দুটা স্থির, আর এখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে P বিন্দু, সেটা হচ্ছে চলমান বিন্দু P অফ XY। এটার পরিচয় কি? এটা হচ্ছে চলমান বিন্দু, চলমান বিন্দু, আর এটা হচ্ছে স্থির বিন্দু, স্থির বিন্দু। তো এটা যদি হয় চলমান বিন্দু এবং এটা যদি হয় স্থির বিন্দু, তাহলে এই যে এই চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব হচ্ছে কত? SP। চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব SP, এবং এই যে চলমান বিন্দু থেকে এই যে এই রেখার দূরত্ব সেটা হচ্ছে PM। এটা ধরলাম। এখন আমরা জানি কোন একটা চলমান বিন্দু থেকে একটি স্থির বিন্দুর দূরত্ব SP এবং সে চলমান বিন্দু থেকে একটা রেখার দূরত্ব PM, এর অনুপাত হচ্ছে একটা কি? ধ্রুবক। এর অনুপাত হচ্ছে একটা ধ্রুবক রাশি। এর অনুপাত হচ্ছে একটা ধ্রুবক রাশি, কনস্ট্যান্ট। সে কনস্ট্যান্ট মানকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি বাংলা যেটাকে বলা হয় কি? উৎকেন্দ্রিকতা। তো এই SP ডিভাইডেড বাই PM এর মান যদি ইজ গ্রেটার দেন 1 হয়, SP ডিভাইডেড বাই PM এর মান ইজ গ্রেটার দেন যদি 1 হয়, SP ডিভাইডেড বাই PM এর মান ইজ গ্রেটার দেন 1 হয়, তাহলে সেটা সেই চলমান বিন্দুটা উপবৃত্ত গঠন করবে। অর্থাৎ এই শর্ত সহকারে চলছে যে স্থির বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে এই রেখার দূরত্ব এর অনুপাত সবসময় 1-এর থেকে বড়। এই শর্ত মেনটেন করে সে চলমান বিন্দুটা চলছে। তাহলে সেটা কি তৈরি করবে? তাহলে আলটিমেটলি সে একদিন উপবৃত্ত তৈরি করবে, চলতে চলতে একদিন উপবৃত্ত তৈরি করবে। অর্থাৎ উপবৃত্তের শর্ত হচ্ছে SP ডিভাইডেড বাই PM ইজ গ্রেটার দেন 1। এখন SP ডিভাইডেড বাই PM এটা কি নির্দেশ করে? একটা ধ্রুবক নির্দেশ করে। সেই ধ্রুবকের নাম কি? ধ্রুবকের নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? যেটাকে আমরা E দ্বারা প্রকাশ করি। অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রে SP ডিভাইডেড বাই PM এটা ইকুয়ালস টু E। SP ডিভাইডেড বাই PM এটা ইকুয়ালস টু SP ডিভাইডেড বাই PM এটা ইকুয়ালস টু E, আর E ইজ গ্রেটার দেন 1, যেহেতু SP ডিভাইডেড বাই PM ইকুয়ালস টু 1, অর্থাৎ E ইজ গ্রেটার দেন 1। তাহলে আমাদের তো সবসময় এই কথাটা সত্য, SP ডিভাইডেড বাই PM ইকুয়ালস টু A। এটা হচ্ছে প্রত্যেকটা কণিকের জন্যই সত্য, SP ডিভাইডেড বাই PM ইকুয়ালস টু E। এই জিনিসটা সত্য। তো আমাদের এই সংক্রান্ত হচ্ছে এই টাইপটা আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা ব্যবহার করে আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব। আচ্ছা, দেখি কিভাবে নির্ণয় করা যায়। এখানে একটা উপবৃত্ত দেখতে পাচ্ছি আমরা। উপবৃত্তের এই যে এটা কি? এটা হচ্ছে উপকেন্দ্রটা স্থির বিন্দু। এই যে এখানে P বিন্দুটা কি? চলমান বিন্দু, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট রেখা যেটাকে বলা হচ্ছে দ্বিকাক্ষ রেখা। তাহলে SP ইকুয়ালস টু SP ডিভাইডেড বাই PM এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? SP ডিভাইডেড বাই PM ইকুয়ালস টু আমরা লিখতে পারবো SP ডিভাইডেড বাই PM এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো E। তাহলে SP ইকুয়ালস টু E PM আমরা এটা লিখতে পারবো। তো আমাদের এটাই ব্যবহার করতে হবে, SP ইকুয়ালস টু E PM। এখন SP ইকুয়ালস টু E PM, SP ইকুয়ালস টু কি? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? এটা হচ্ছে আলফা বিটা, এটা হচ্ছে XY। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই যে এটা x মাইনাস আলফা প্লাস y মাইনাস বিটা। এখন ওটার উপর যে SP এর উপর স্কয়ার দিয়েছে, তাই এটার উপর স্কয়ার, তারপর E স্কয়ার PM স্কয়ার। P থেকে M এর দূরত্ব কি? একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব, সরলরেখার উপর লম্ব দূরত্বের সূত্র কি? যে এটা যদি সরলরেখা হয় XY বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব কি হবে? লম্ব দূরত্বের বিষয়টা এইটা আমরা মানে ওই সেম সূত্রটা ইউজ করছি, SP ডিভাইডেড বাই PM ইকুয়ালস টু E। তাহলে SP ইকুয়ালস টু E PM। এই সূত্রটা ব্যবহার করে আমরা কি করব? এই সূত্রটা সবসময় ব্যবহার করে আমরা
সমীকরণ নির্ণয় করব। এটা হচ্ছে যে কোনো কণিকের সমীকরণ নির্ণয়ের সূত্র। কণিকের ইকুয়েশন নির্ণয়ের সূত্র এটা। উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত সবকিছুর সমীকরণ নির্ণয় হয়ে যাবে এটার সাহায্যে। উপবৃত্তের ক্ষেত্রে এর মান 1-এর থেকে বড়, সেটা দেওয়া থাকবে। পরাবৃত্তের ক্ষেত্রে 1, ওটা দেওয়া থাকবে। সবসময় পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1। আচ্ছা, এখান থেকে একটা শুধুমাত্র প্রবলেম আছে, আমরা দেখি। তাহলে বলেছে একটু উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা একটু একে করি ডিটেলস। এখানে হচ্ছে একটা দ্বিকক্ষরেখা, এখানে একটা দ্বিকক্ষরেখা, এখানে একটা দ্বিকক্ষরেখা। এখন তোমার কি নির্ণয় করতে বলছে? উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। দ্বিকক্ষরেখার সমীকরণ আমাকে দিয়ে দিছে। এই যে এই ধরো এই দ্বিকক্ষরেখা, আর এই সমীকরণটা আমাকে দিয়ে দিছে। সেটা কি ax - y + 2 = 0, এটা দিয়ে দিছে। উপকেন্দ্র দিয়ে দিছে। উপকেন্দ্র হচ্ছে এই বিন্দুটা s, যেটা কত 1 - 1, দুইটার মধ্যে যে কোনো একটা ধরে করবো তাহলে হবে। দিয়ে দিছে। ধরি চলমান বিন্দু এখানে আছে p of x y, এটা হচ্ছে চলমান বিন্দু। তাহলে আমরা বলতে পারি এস থেকে পি এর দূরত্ব এবং পি থেকে এ এর সরলরেখার দূরত্ব, এটা হচ্ছে এম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এস পি = ই পি এম, ই পি এম, এটা আমরা বলতে পারি। এখন এস পি = কি? এস পি হচ্ছে 1 - 1 বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব। তাহলে 1 - 1 থেকে পি বিন্দুটার দূরত্ব কত হবে? x - 1 এরপর হোল স্কোয়ার প্লাস y + 1 এরপর হোল স্কোয়ার। এস পি তো উপরে √ই, উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে 1/√2। পিএম কি? পি হচ্ছে পি বিন্দু থেকে এই যে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্বের সূত্র সরলরেখায় পড়িয়েছি। কি করতে হয়? ওই বিন্দু দ্বারা সিদ্ধ করাতে হয়, এক্স ওয়াই দ্বারা ওটাকে সিদ্ধ করালে হয়, এটাই হয় x - y/2 ডিভাইডেড বাই এক্স আর ওয়াই সহগে পরিষ্কার, তাহলে √1 + 1। অলরাইট, তাহলে এবার আমরা কি করবো? উভয় পক্ষে বর্গ করবো, উভয় পক্ষে একেবারে স্কোয়ার। তাহলে এখানে x² - 2x + 1 + y² + 2y + 1 = 1/2। তারপরে যে √, এখানে কত হইতো? এখানে হয়তো √2, তাহলে স্কোয়ারটা উঠে গিয়ে 1/2। এখানে দেখো তো কি হইতো? a + b + c এর পুরো হোল স্কোয়ার, এই সূত্র a b c এর পুরো হোল স্কোয়ার, এই সূত্র কি? a² + b² + c² 2 এর পুরো স্কোয়ার দিলে 4 + 2ab, তাহলে +2ab, তাহলে y এর আগে মাইনাস আছে, মানে -2xy 2bc মানে -4y 2ca, 2ca মানে কত? 4x। আচ্ছা, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে x² + y² -2x + 2y + 1, এই পাশে দেখো 1/2 1/2, এটা গুণ হয়ে কত হয়? 1/4। এই পাশে আসলে 4 গুণ হয়ে যায়। এ পাশে থাকে x² + y² -2xy -4y + 4x + 4, তাহলে 4 দ্বারা গুণ করো। তাহলে 4 দ্বারা গুণ করলে 4x² + 4y² -8x + 8y + 4 = এই পাশে x² + y² -2xy -4y + 4x। অলরাইট, এখন তাহলে তুমি কি করো? x² এই পাশে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে? 3x², y² থেকে এই পাশে নিয়ে আসলে 0, y² আছে 3x², y² এই পাশে নিয়ে আসলে +3y², এখানে -8x, এই পাশে হচ্ছে -4y, তাহলে এই পাশে আসলে হচ্ছে -12x মানে +8y, সরি উল্টা লিখে ফেলছি, x এর সাথে y হিসাব করে ফেলছি। তাহলে -8x, এর পাশে আছে +4x, তাহলে এই পাশে আসলে হচ্ছে -12x, এখানে আছে +8y, এটা যদি এই পাশে আসে তাহলে 12y, -2xy এই পাশে আসলে +2xy, এখানে আছে +4, আর এই পাশেও ছিল একটা কি +4, তাহলে +4 +4 কাটাকাটি, তাহলে = 0। আচ্ছা, এটাই তো আমাদের অ্যান্সার হওয়ার কথা। কি আছে অ্যান্সার? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। এটা যে এখানে একটা 1 ছিল, এখানে একটা 1 ছিল, তাহলে এখানে 2 হইতো 2, তাহলে 4 দুগুণ এই পাশে কত? 8, তাহলে 4 এই পাশ থেকে আসলে
4 পাশ থেকে আসলে তোমার থাকে কত, 8 থেকে 4 বিয়োগ করে শুধুমাত্র থেকে 4 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে ডি।